আজ আমরা পড়ব অর্থ অনুযায়ী রূপমূলের শ্রেণী বিভাগ। অর্থ অনুযায়ী রূপমূলের যে শ্রেণী বিভাগ, ঠিক আছে। অর্থ অনুযায়ী রূপমূলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আবিধানিক রূপমূল আর একটা হচ্ছে ব্যাকরণসম্মত রূপমূল। অর্থ অনুযায়ী রূপমূলকে দুই ভাগে ভাগ করা যায়, তার প্রথম ভাগ হচ্ছে আবিধানিক রূপমূল আর দ্বিতীয় ভাগ হচ্ছে ব্যাকরণসম্মত রূপমূল। আচ্ছা, আমরা এবার আবিধানিক রূপমূল নিয়ে আলোচনা করি। আবিধানিক কথাটা এসছে অভিধান থেকে, ঠিক আছে। অভিধান সম্বন্ধীয় যা কিছু তাকে বলা হচ্ছে আবিধানিক। অর্থাৎ অভিধান মানে কি? অভিধান মানে হচ্ছে ডিকশনারি। তাহলে আবিধানিক রূপমূল কাকে বলে? যে সমস্ত রূপমূলগুলির অর্থ আমরা ডিকশনারি খুঁজে বার করতে পারি তাদেরকে বলা হয় আবিধানিক রূপমূল। যে সমস্ত রূপমূলের অর্থ আমরা অভিধান খুঁজে বার করতে পারি তাকে বলা হয় আবিধানিক রূপমূল, ঠিক আছে। মানে এই সমস্ত রূপমূলগুলোর অর্থ আমরা ডিকশনারিতে খুঁজে পাই, তাই একে বলা হয় আবিধানিক রূপমূল। আবিধানিক রূপমূলকে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তার প্রথম ভাগ হচ্ছে স্বাধীন আবিধানিক রূপমূল, আমি ছোট করে লিখেছি, রূপমূল অংশটা লিখিনি। স্বাধীন আবিধানিক রূপমূল। আর দ্বিতীয় ভাগটা হচ্ছে পরাধীন আবিধানিক রূপমূল, ঠিক আছে। স্বাধীন আবিধানিক রূপমূল কাকে বলে? স্বাধীন আবিধানিক রূপমূল বলতে বোঝায় বিশেষ্য, ক্রিয়া ইত্যাদি যে সমস্ত অবিভাজ্য পদগুলো, ঠিক আছে। মানে ধরো যে সমস্ত বিশেষ্য বলতে কোনো কিছুর নাম বোঝায়, যেমন কলকাতা কি রঘুনাথগঞ্জ কি রাম শ্যাম যদু মধু কুকুর বেড়াল, এরকম যা কিছু, এটা হচ্ছে বিশেষ্য পদ, ঠিক আছে। ক্রিয়া চলন গমন খাওয়া করা এই যে জিনিসগুলো সেটাকে বলা হচ্ছে স্বাধীন আবিধানিক রূপমূল। মানে এই সমস্ত শব্দগুলোর অর্থ আমরা ডিকশনারিতে পাই, ঠিক আছে। পরাধীন আবিধানিক রূপমূল কোনটা? আবিধানিক রূপমূল হচ্ছে এমন কিছু রূপমূল যার অস্তিত্ব ডিকশনারিতে আছে, হ্যাঁ, এর অস্তিত্ব ডিকশনারিতে আছে কিন্তু তাদের স্বাধীন কোনো ব্যবহার নেই, ঠিক আছে। মানে যাদের অস্তিত্ব ডিকশনারিতে পাওয়া যায় কিন্তু স্বাধীন কোনো ব্যবহার নেই। দেখো স্বাধীন আবিধানিক রূপমূলের উদাহরণ আমি লিখছি। কলকাতা, বই, বাবা, বাবা, চলন, গমন, খাওয়া ইত্যাদি, ঠিক আছে। এগুলো হচ্ছে স্বাধীন আবিধানিক রূপমূলের উদাহরণ। আর পরাধীন আবিধানিক রূপমূলের উদাহরণ কি? যে সমস্ত রূপমূল, এর সংজ্ঞাটা কি? যে সমস্ত রূপমূল ডিকশনারিতে পাওয়া যায় কিন্তু এদের স্বাধীন ব্যবহার নেই। অর্থাৎ কলকাতা, বই, বাবা মা এই সমস্ত শব্দগুলো একা একাই ব্যবহার হতে পারে, কিন্তু পরাধীন আবিধানিক রূপমূল কি? এরা একা একা ব্যবহার হতে পারে না। যেমন ধরো আমি একই উদাহরণ দিচ্ছি, বাঁশি যোগ ওয়ালা বা ফুল যোগ ওয়ালা। এই যে ওয়ালা অংশটা রয়েছে, এই ওয়ালা অংশটা এর কি কোনো স্বাধীন ব্যবহার দেখতে পাও তুমি? একা একা কি ওয়ালা শব্দটা কোথাও ব্যবহার হয় কখনো? না, ওয়ালা শব্দটা কোনো সময় একা ব্যবহার হয় না। কিন্তু ডিকশনারি যখন তুমি দেখবে তখন দেখবে এই বাঁশি শব্দটার আলাদা মানে রয়েছে, ফুল শব্দটার আলাদা মানে রয়েছে, আবার এই বাঁশির সাথে ওয়ালা লাগিয়ে এই শব্দটারও আলাদা মানে রয়েছে, ঠিক আছে। ফুলের সাথে ওয়ালা লাগিয়ে এই শব্দটারও আলাদা মানে রয়েছে। তাহলে এই পুরোটার আলাদা আলাদা, এই ওয়ালা দিয়ে এই শব্দটা ডিকশনারিতে পাওয়া যায়, এখানে ওয়ালা দিয়ে ডিকশনারিতে পাওয়া যায় শব্দটা, কিন্তু এই ওয়ালার কোনো আলাদা স্বাধীন ব্যবহার কিন্তু নেই। তাই এরা হচ্ছে পরাধীন আবিধানিক রূপমূল। বোঝা গেছে? স্বাধীন আবিধানিক রূপমূল এবং পরাধীন আবিধানিক রূপমূল, ঠিক আছে, বোঝা গেছে। এরপর অংশ হচ্ছে দেখো ব্যাকরণসম্মত রূপমূল। ব্যাকরণসম্মত রূপমূল কাকে বলে? যে সমস্ত রূপমূলের অর্থ অভিধান খুঁজে পাওয়া যায় না কিন্তু ব্যাকরণসম্মতভাবে এদের বহুল ব্যবহার রয়েছে, তাকে বলা হয় ব্যাকরণসম্মত রূপমূল। অর্থাৎ এদেরকে আমি ব্যাকরণে খুঁজে পাবো মানে আমাদের ব্যবহারের যে সমস্ত শব্দ বাক্য পদ গঠন হচ্ছে, হ্যাঁ, তাতে আমি এদেরকে খুঁজে পাবো, কিন্তু এদেরকে আমি ডিকশনারিতে খুঁজে পাবো না, ঠিক আছে। একে বলা হচ্ছে ব্যাকরণসম্মত রূপমূল। ব্যাকরণসম্মত রূপমূল এর উদাহরণ, এর আবার দুটো ভাগ, দেখো এখান থেকে আমি লিখেছি এইভাবে। তার দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে স্বাধীন ব্যাকরণসম্মত রূপমূল আর এটা হচ্ছে পরাধীন ব্যাকরণসম্মত রূপমূল। স্বাধীন ব্যাকরণসম্মত রূপমূল এবং পরাধীন ব্যাকরণসম্মত রূপমূল। স্বাধীন ব্যাকরণসম্মত রূপমূল কি? মানে এদের কিন্তু ডিকশনারিতে মানে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এদের ব্যাকরণে ব্যবহার বহুল। দেখো আমি লিখছি, স্বাধীন লিখছি,
থেকে, চেয়ে, সাথে, দিয়ে, এই যে এই টার্মগুলো আমরা ব্যবহার করি। তো এই টার্মগুলো আমরা ব্যবহার করি। থেকে এর অর্থ কি? থেকের কোনো অর্থ তুমি কি ডিকশনারি থেকে বলতে পারবে? ডিকশনারি থেকে বলতে পারবে? বা চেয়ের অর্থ তুমি ডিকশনারি থেকে বলতে পারবে? বলতে পারবে না, কিন্তু এই ভাবগুলো আমরা বুঝি। যদি আমি বলি, একটা উদাহরণ দিয়ে রাখো, বলি যে আমার চেয়ে তুমি ছোট। হ্যাঁ, আমার চেয়ে তুমি ছোট, এই চেয়ে অংশটা যদি না থাকতো, ঠিক আছে, এ তো অবশ্যই একটা রূপমূল হচ্ছে। হ্যাঁ, তো এই চেয়ে অংশটা যদি না থাকতো, আমার তুমি ছোট, এটা কি ব্যবহার হতো? আমার তুমি ছোট, এটা কি ব্যবহার হতো? হতো না। এই চেয়ে অংশটার কিন্তু কোনো অর্থ নেই, কিন্তু ব্যাকরণ গত দিক থেকে এর কিন্তু যথেষ্ট একটা ভ্যালু আছে। ব্যাকরণগত দিক থেকে এ কিন্তু খুব ভালোভাবে ব্যবহার হচ্ছে, তাই একে বলা হচ্ছে স্বাধীন ব্যাকরণসম্মত রূপমূল। এই চেয়ে টার্মটা যদি না থাকতো, এই পুরো বাক্যটাই অসম্পূর্ণ হয়ে যেত। ঠিক আছে, তাহলে এই চেয়ে হচ্ছে স্বাধীন ব্যাকরণসম্মত রূপমূল। পরাধীন ব্যাকরণসম্মত রূপমূল কি? এর আবার দুটো ভাগ রয়েছে। পরাধীন ব্যাকরণসম্মত রূপমূলে দুটো ভাগ রয়েছে, সেই ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব, দিয়ে বোঝার চেষ্টা করব পরাধীন ব্যাকরণসম্মত রূপমূল কাকে বলে। পরাধীন ব্যাকরণসম্মত রূপমূলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সমন্বয় আর একটা হচ্ছে নিষ্পাদিত। সমন্বয়ী মানে দেখো সমন্বয় গঠন করে, মানে একটা কংক্রিট ব্যাপার তৈরি করে, সেটা হচ্ছে সমন্বয়ী। আর নিষ্পাদিত মানে মানে নিষ্পাদন করে, মানে নতুন কিছু তৈরি করে, এইরকম একটা ভাব বোঝাচ্ছে। দেখো এখানে আমি একটা অংশ, তোমাদের বইয়ের একটা অংশ আমি একটু স্কিপ করেছি। দেখো তোমাদের বইয়ের যে এই অংশটা রয়েছে, রূপতত্ত্বের কয়েকটি জরুরি ধারণা। রূপতত্ত্বের কয়েকটি জরুরি ধারণা, এই অংশটা আমি স্কিপ করেছি, তোমাদেরকে এই অংশটা আমি পরে পড়িয়ে দেবো। কিন্তু এই অংশ থেকে জেনারেলি কোনো প্রশ্ন আসে না। হ্যাঁ, বড় প্রশ্ন তো আসেই না, ছোট প্রশ্নের মধ্যে আসে তোমার প্রত্যয় কাকে বলে, হ্যাঁ, বিভক্তি কাকে বলে, উপসর্গ কাকে বলে, এছাড়া আর কিছু নেই এই জায়গাটা। হ্যাঁ, তো এই একটা ক্ষেত্রেই এই যে বিভক্তি উপসর্গ, এই অংশটুকু আমি বাদ দিয়ে এখান থেকে পড়াচ্ছি। এই এখনই একটা ক্ষেত্রে শুধু আমার এই অংশটা একটু দরকার পড়বে, ওইটা আমি লেস ইম্পর্টেন্ট বলে আমি ওটা তোমাদেরকে পরে পড়িয়ে দেবো। হ্যাঁ, আমাদের শুধু একটা জিনিস জানতে হবে, বিভক্তি কাকে বলে। বিভক্তি কি? বিভক্তি হচ্ছে এমন কিছু ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যা শব্দকে পদে পরিণত করে। বিভক্তি হচ্ছে এমন কিছু ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যা শব্দকে পদে পরিণত করে। কিরকম? আমি এখানে লিখছি, বিভক্তি কি করে? শব্দকে পদে পরিণত করে। বা আরেকভাবে যদি বলি তাহলে বলা যায়, হ্যাঁ, বাক্যে একটা পদের সাথে অন্য পদের সম্পর্ক তৈরি করে বিভক্তি। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই, আমি মিতাকে ডেকে বাড়িতে বসালাম। আমি মিতাকে ডেকে বাড়িতে বসালাম, এই যে অংশটা রয়েছে, হ্যাঁ, আচ্ছা, এই অংশটা রয়েছে, সেখানে দেখো এই যে এই পার্টটা কে, তে, এই অংশটা যদি আমি বাদ দিয়ে দিতাম তাহলে কেমন হতো? আমি মিতা ডেকে বাড়ি বসালাম, তাই না? এই দুটো পার্ট এমন কিছু পার্ট যারা এই পদটার সাথে এই পদের আর এই পদটার সাথে এই পদের সম্পর্ক তৈরি করে দিচ্ছে, একে বলা হচ্ছে বিভক্তি। ঠিক আছে, বিভক্তি কি করে? বাক্যে একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্ক তৈরি করে দেয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল বিভক্তি কাকে বলে। বিভক্তি বাক্যের একটা পদের সাথে অন্য পদের সম্পর্ক তৈরি করে দেয়। বিভক্তি হলো এক ধরনের ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যারা বাক্যে ব্যবহৃত হয়ে একটি পদের সাথে অন্য পদের সম্পর্ক তৈরি করে দেয়। ঠিক আছে, বোঝা গেছে তাহলে বিভক্তি কাকে বলে। এবার চলে এসো এইখানে, সমন্বয়ী পরাধীন ব্যাকরণসম্মত রূপমূল বা সমন্বয়ী রূপমূল কাকে বলে? যখন দেখা যায় কখনো কখনো রূপ বিভক্তির ভূমিকা পালন করে, তাকে বলা হয় সমন্বয়ী রূপমূল। ঠিক আছে, যেমন ধরো
মিতাকে খেতে দাও, এই উদাহরণটাই নিচ্ছি, মিতাকে খেতে দাও। তাহলে আমি যদি বলি বলো এখানে বিভক্তি কোনটা, তোমরা বলবে আমাকে যে ম্যাম এখানে কে বিভক্তি, তাই তো? যেমন এই বিভক্তির কাজ করছি, মিতা খেতে দাও যদি হয়, এটা হ্যাঁ একটা পদের সাথে এই পদের সাথে এই পদের সম্পর্ক তৈরি করছে, তাহলে এটাই ডেফিনেটলি বিভক্তি। আর আমি যদি বলি যে আচ্ছা এখানে রূপ কটা আছে নির্ণয় করো, তাহলে তুমি কি নির্ণয় করবে? বলবে ম্যাম এখানে এটা একটা রূপ, এখানে এটা দুটো রূপ, এটা তিনটে রূপ, এটা 4 নম্বর রূপ, তাই তো? এটাই তো বলবে। শুধুমাত্র এখানে এই মিতার পরে এই কেটাকে আলাদা করা যাচ্ছে, বাকি সবগুলো একটা একটা আলাদা আলাদা রূপ রয়েছে, ঠিক আছে? তাহলে তাহলে এবার বলো, তুমি আমাকে একবার বলছো যে এই কেটা হচ্ছে বিভক্তি, আবার বলছো এটা হচ্ছে রূপ, তাহলে এই কে আসলে কি, এ বিভক্তি না রূপ? আমার বাড়ির এখানে কুকুরে চিৎকার করছে, আওয়াজ শুনতে পাচ্ছ? আমি কি করে থামাবো বলো, শুধু ঝগড়া করে কুকুরগুলো, একটু কষ্ট করে শুনে নাও। তাহলে এটাকে একবার বলছো বিভক্তি, একবার বলছো রূপ, তাহলে এটা আসলে কি, এটা আসলে কি বিভক্তি না রূপ? এইখানে আমরা বলবো যখন বিভক্তি, যখন কোনো কোনো ক্ষেত্রে রূপ বিভক্তির ভূমিকা পালন করে, অর্থাৎ রূপ যখন বিভক্তির কাজটা করে দেয়, তখন তাকে বলা হয় সমন্বয়ী রূপমূল। বোঝা গেছে? যখন রূপ, এটা ডেফিনেটলি একটা রূপ, এই রূপ যখন বিভক্তির ভূমিকা পালন করে বা রূপ যখন বিভক্তির কাজটা করে দেয়, তখন তাকে বলা হয় সমন্বয়ী রূপমূল। ঠিক আছে? সমন্বয়ী রূপমূল কি করে? সমন্বয়ী রূপমূল সবসময় বাক্যকে বন্ধ করে দেয়, শব্দকে বন্ধ করে দেয়। এই শব্দকে তুমি আর কোনোভাবে বাড়াতে পারবে না। ঠিক আছে? কীরকম, এটা অন্য উদাহরণ নিয়ে আমি তোমায় বলি, তোমাদের বলি শোনো। মিতার বদলে যদি আমি এখানে মেয়ে লিখতাম, মেয়েকে খেতে দাও, মেয়েকে খেতে দাও, এখানে লিখি আমি মেয়েকে খেতে দাও, মেয়েকে খেতে দাও, এটা লিখি। যদি আমি এখানে কেটা না দিতাম তাহলে আর কি লিখতে পারতাম? মেয়ে টি স্ল্যাশ দের প্লাস কে। যখন আমি কেটা পরে লাগাতাম তার আগে আমি মেয়েটিকে খেতে দাও বা মেয়েদেরকে খেতে দাও বলতে পারতাম, কিন্তু যখনই আমি এই কে অর্থাৎ এই সমন্বয় রূপমূল আমি লাগাচ্ছি, শব্দের সাথে যখন আমি যোগ করছি, তখন সেটা বদ্ধ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আর বড় থাকছে না। বোঝা যাচ্ছে? সমন্বয় রূপমূল বাক্যকে ছোট, শব্দকে ছোট করে দেয়, ঠিক আছে? সেটা আর বড় হতে দেয় না, তাই এটাকে বলা হচ্ছে সমন্বয় রূপমূল। আর সমন্বয় রূপমূল কি করে? শব্দকে বদ্ধ করে দেয়, সেটাকে আর বাড়তে দেয় না। আর নিষ্পাদিত রূপমূল কি? নিষ্পাদিত রূপমূল প্রত্যয় বা উপসর্গের নিষ্পাদিত রূপমূল প্রত্যয়ের কাজ করে। কিরকম দেখো, যখন নিষ্পাদিত রূপমূল কাকে বলে? যে রূপমূলগুলো শব্দের সাথে যুক্ত হয়ে, শব্দের সাথে বা পদের সাথে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে অথবা পদের পরিবর্তন করে, তাকে বলা হয় নিষ্পাদিত রূপমূল। মানে প্রত্যয় যখন রূপমূলের মতো কাজ করে, তখন তাকে বলা হয় নিষ্পাদিত রূপমূল। ঠিক আছে? এটা সবসময় যে প্রত্যয় হবে তা নয়, সেটা প্রত্যয় হতে পারে, উপসর্গও হতে পারে। আর প্রত্যয় কাকে বলে? প্রত্যয় হচ্ছে সেই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যারা পদের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ, নতুন পদ গঠন করে বা পদের পরিবর্তন করে, নতুন শব্দ তৈরি করে বা পদ পরিবর্তন করে। ঠিক আছে? আর উপসর্গ কি? উপসর্গ হচ্ছে এক ধরনের বিভক্তি, এক ধরনের অব্যয়, যেটা শব্দের পূর্বে বসে নতুন কোনো শব্দ তৈরি করে। তাহলে নিষ্পাদিত রূপমূল কি? নিষ্পাদিত রূপমূল এরা হচ্ছে নতুন পদ গঠন করতে পারে, তাই এরা নিষ্পাদিত রূপমূল। যেমন ধরো আমি লিখি যদি চালাক যোগ ই, কি হবে? চালাকি। ঠিক আছে? কলম যোগ দানি, কলমদানি, মানে যেখানে পেন রাখা হয়, যেমন ফুলদানির মতো কলমদানি। তাহলে নিষ্পাদিত রূপমূল কি? নিষ্পাদিত রূপমূল হচ্ছে, দেখো এই নিষ্পাদিত রূপমূল এটার সাথে একটা শব্দের সাথে আর একটা অংশ জুড়ে গেল, যে একটা নতুন শব্দ তৈরি করলো। এটা এক শব্দ ছিল, এটা আর একটা অন্য শব্দ তৈরি হলো। আবার এটা কি? চালাক। চালাক হচ্ছে বিশেষ্য পদ, এটা হচ্ছে বিশেষ্য পদ। আর যখন ইটা যোগ করলো তখন সেটা হয়ে গেল বিশেষণ পদ। বোঝা গেছে?
নতুন শব্দ গঠন করে, আর তা না হয় পদের পরিবর্তন করে বিশেষ্য ছিল, বিশেষ্যটা বিশেষণ হয়ে গেল। বোঝা গেছে? এই গেল আমাদের রূপমূলের শ্রেণীবিভাগ, আবিধানিক রূপমূল এবং ব্যাকরণসম্মত রূপমূল। আবিধানিক রূপমূল এবং ব্যাকরণসম্মত রূপমূল। আবিধানিক রূপমূলের দুটো ভাগ হচ্ছে স্বাধীন আবিধানিক, পরাধীন আবিধানিক। ব্যাকরণসম্মত রূপমূলের দুটো ভাগ স্বাধীন ব্যাকরণসম্মত, পরাধীন ব্যাকরণসম্মত। পরাধীন ব্যাকরণসম্মতের দুটো ভাগ সমন্বয়ী এবং নিষ্পাদিত। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আরেকটা ছোট্ট অংশ আছে, আমি পড়ে দিই। রূপমূলের শ্রেণীবিভাগ শব্দে উপস্থিত রূপের তারতম্য অনুযায়ী। শব্দে উপস্থিত রূপের তারতম্য অনুযায়ী রূপমূলের যে শ্রেণীবিভাগ, এই পোর্শনটার থেকেও এখান থেকেও আসে প্রশ্ন, একটু কম আছে, মোটামুটি নিষ্পাদিত রূপমূল আছে। আর বা এই ভাগটাতে আবিধানিক রূপমূল এবং ব্যাকরণসম্মত রূপমূল কাকে বলে এবং তার ভাগগুলো আলোচনা করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, এই ধরনের প্রশ্ন আসে। এটা মোটামুটি এই অংশটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট এই অংশটা। প্রচুর ছোট প্রশ্ন আছে, এখান থেকে কোনো বড় প্রশ্ন আসে না, কিন্তু প্রচুর ছোট প্রশ্ন আসে, বেশ ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দেয়, প্রচুর ছোট প্রশ্ন আসে। ঠিক আছে? শব্দে প্রশ্ন এরকমই দিয়ে দেয়, শব্দে উপস্থিত রূপের তারতম্য অনুযায়ী রূপকে কয় ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? মানে শব্দে কতগুলো রূপ আছে সেই সংখ্যার উপর ভিত্তি করে রূপমূলকে যে ভাগে ভাগ করা যায় সেই ভাগগুলো হচ্ছে মিশ্র রূপমূল এবং জটিল রূপমূল। দুই ভাগে ভাগ করা যায়। দেখো, এক হচ্ছে মিশ্র রূপমূল আর জটিল রূপমূল। প্রশ্ন এরকম দেয়, মিশ্র রূপমূল কাকে বলে উদাহরণ দাও, কি জটিল রূপমূল কাকে বলে উদাহরণ দাও। মা এরকম করে উদাহরণই দিয়ে দেয়, দিয়ে বলো এটা জটিল রূপমূল না মিশ্র রূপমূল। ঠিক আছে? আচ্ছা, মিশ্র রূপমূল কাকে বলে? মিশ্র রূপমূল হচ্ছে যেখানে দুটো মুক্ত রূপমূলের সমন্বয়ে একটা পদ তৈরি হয়, তাকে বলা হয় মিশ্র রূপমূল। দুটো মুক্ত বা স্বাধীন, অন্য টার্ম লিখে দিলাম, মুক্ত বা স্বাধীন রূপমূল। বোঝা যাচ্ছে? যখন দুটি এটা মনে রাখো, যখন দুটি মুক্ত বা স্বাধীন রূপমূলের সমন্বয়ে পদ গঠিত হয় তাকে বলা হয় মিশ্র রূপমূল। ঠিক আছে? জটিল রূপমূল কাকে বলে? দুইয়ের বেশি রূপমূলের সমন্বয়ে। ঠিক আছে? এখানে বলেছে, বুঝতে হবে, এখানে বলেছে মুক্ত বা স্বাধীন, এখানে বলেছে শুধু রূপমূল, সেটা স্বাধীন হতে পারে, পরাধীন হতে পারে। ঠিক আছে? এটা অবশ্যই স্বাধীন বা মুক্ত হবে, আর এটা স্বাধীন হতে পারে, পরাধীনও হতে পারে। ঠিক আছে? এটাকে বলা হয় জটিল রূপমূল। এটাতে অবশ্যই দুটো থাকবে আর এটাতে দুইয়ের বেশি থাকবে। ঠিক আছে? এবার উদাহরণ দেখো, আমি উদাহরণ দিচ্ছি মিশ্র রূপমূল। পক্ষীরাজ, তারপর হচ্ছে বিনা পানি। ঠিক আছে? দুটো স্বাধীন রূপমূল, এর একা অস্তিত্ব আছে, এরও একা অস্তিত্ব আছে, এরও একা অস্তিত্ব আছে, এরও একা অস্তিত্ব আছে। তাহলে দুটো স্বাধীন রূপমূল মিলে কি তৈরি করলো? মিশ্র রূপমূল। বোঝা গেছে? দুটো স্বাধীন রূপমূল মিলিত হয়ে তৈরি হয় মিশ্র রূপমূল। আর জটিল রূপমূল কি দুইয়ের বেশি থাকবে। ঠিক আছে? উদাহরণ দেখো, কুসংস্কারগ্রস্ত। তাহলে এখানে একটা একটা সংস্কার আর একটা গ্রস্ত, আর একটা যদি বলি আমি সুচিকিৎসকগণ, একটা, চিকিৎসক একটা, গণ একটা। তাহলে দুইয়ের বেশি, এগুলো সব কটাতেই তিনটে করে আছে, এটাও তিনটে করে রয়েছে। ঠিক আছে? এটাতে কটা আছে? এটাতে দুটো আছে, এটাতেও দুটো, এটাতেও দুটো। তাহলে এটা হয়ে গেল দুটো আছে স্বাধীন আছে, তাই এটা স্বাধীন রূপমূল হলো। আর এখানে তিনটে আছে আর স্বাধীন পরাধীন বলে ব্যাপার নাই, যা কিছু আছে স্বাধীন পরাধীন মিলিয়ে মিশিয়ে আছে, তাহলে এটা হয়ে গেল জটিল রূপমূল। বোঝা গেছে? দেখো, তোমরা নিজেরা এবার পড়ো, ভিডিওগুলো বারবার করে দেখো, আর যার যেখানটায় অসুবিধা হবে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করো। ঠিক আছে?